উচ্চ মাধ্যমিকের যে গ্রামার পার্টটা থাকে 10 নম্বরের, সেই 10 নম্বরের মধ্যে যে প্রথম 6টা গ্রামার করতে হয়, সেই গ্রামারের বিভিন্ন অংশগুলো নিয়ে। তো চলো আমরা একটা কোশ্চেন ব্যাংক থেকে একটা স্কুলের প্রত্যেকটা গ্রামার ধরে ধরে করি। তো একটা স্কুলে আমি বের করেছি, আমার কাছে একটা বই আছে, সেই বই থেকে একটা স্কুল বের করেছি। সেখানে যে গ্রামারগুলো দেওয়া আছে সেটা আমরা শুরু করছি। চলো, প্রথমেই আছে ন্যারেশন। ইউ আর এ ভ্যারি ট্যালেন্ট ইয়ং ম্যান। বোঝা গেছে? এটা আমরা একটা প্রশ্ন লিখছি, কমা দিয়ে লাইনটা ইনভার্টেড কমা, সি সেই সঙ্গে আরও লেখা আছে বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। এটা হচ্ছে আমাদের প্রথম একটা গ্রামার। আমরা প্রশ্ন পেয়েছি, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, কমা, সেন্টেন্সটা ইনভার্টেড কমার মধ্যে তার পাশে লেখা আছে সি সেড, আবার ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। একে কী করতে বলেছে? একে করতে বলেছে ইনডাইরেক্ট স্পিচ। কী করতে বলেছে? ইনডাইরেক্ট। বোঝা গেছে? একে কী করতে বলেছে? ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। চলো দেখি উত্তরটা কি করে হয়। এখানে এই যে সি সেড বলেছে, এই সি সেড কিন্তু দুটো কথা বলছে। কি কি বলছে? একটা বলছে ইউ আর এ ভ্যারি গ্যালেন্ট ইয়ং ম্যান, আর একটা কী বলছে বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। এই দুটো কথাই কিন্তু এই সি সেড বলছে। আমরা সাধারণত এভাবে মাধ্যমিকের আগে বা অন্য কোনো ক্লাসে আমরা এরকম রিলেশন সাধারণত পাই না, কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে এ ধরনের গ্রামার থাকবে বা থাকতে পারে। তো আমরা প্রথমে কি করব? প্রথমে মনে মনে ধরে নিব যে বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস এই সেন্টেন্সটা দেওয়া নেই। তাহলে কি দেওয়া আছে? ইউ আর এ ভ্যারি গ্যালেন্ট ইয়ং ম্যান, সি সেড, এই কথাটা যদি দেওয়া থাকে, আগে আমরা এটাকে করি, তারপর ওটাকে যোগ করে দেবো। বুঝা গেছে? আচ্ছা, তো এই সি সেডটা শেষে দেওয়া আছে, এটা সাধারণত প্রথমে থাকে, তো আমরা একে প্রথমে নিয়ে আসবো। প্রথমে তাহলে আমরা কী লিখতে পারি? সি সেইড আছে। যেহেতু সেইড আছে এখানে, এই সেইডের পাশে, সেইডের পরে যদি সেড টু মি, সেড টু হার, সেড টু দ্য বয়, সেড টু দ্য গার্ল, এসব যেহেতু কেউ দেওয়া নেই, ওই জন্য আমরা সেইডটাকে সেড রেখে দিব, অর্থাৎ এখানে আমাদের সেইড থেকেই যাবে। সেড থাকলো। আচ্ছা, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু হয়ে যাবো, শেষে হচ্ছে ফুল স্টপ, সেহেতু আমরা একে কী করবো? দ্যাট দিয়ে যোগ করব। কী করব? দ্যাট দিয়ে যোগ করব। THAT, দ্যাট, দ্যাট দিয়ে যোগ করলাম। আচ্ছা, এবার আসি, ঢুকলাম এখানে, কে আছে? ইউ আছে। আচ্ছা, ইউ কোন পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, কোথায় যায়? সেকেন্ডের ঘরে যায়, কিন্তু এখানে সেডের পাশে কেউ দেওয়া নেই। অ্যাকচুয়ালি সিস্টেমটা হচ্ছে, যেহেতু এটা টেক্সচুয়াল গ্রামার, মনে রাখবে, যেহেতু এটা হচ্ছে একটা টেক্সচুয়াল গ্রামার, ওই জন্য এই গদ্য, এই সেন্টেন্সটা যেখান থেকে নেওয়া হয়েছে,
এই সেন্টেন্সটা যে গদ্যটা থেকে বা যে পদ্যটা থেকে বা যে নাটক থেকে নেওয়া হয়েছে সেই গদ্যে আমাদেরকে ঢুকতে হবে। সেখানে কথাটা কে কাকে বলেছে, মানে সি সেড ইউ আর এ ভ্যারি গ্র্যান্ড ইয়ং ম্যান, সি সেড, সিটা তাহলে কে? সিটা হচ্ছে সে আইসেভিড নামক যে গল্পটা আছে সেখানে রাস্কিন বন্ডের সঙ্গে যে মেয়েটা ট্রেনে ভ্রমণ করছিল সেই মেয়েটা হচ্ছে সি সেড। তো স্বাভাবিকভাবেই সেই অন্ধ মেয়েটা তাহলে কার সঙ্গে কথা বলছিল? লেখকের সঙ্গে কথা বলছিল। অর্থাৎ এই ইউ বলতে এখানে আমরা বুঝবো কাকে? নেরেটরকে। কাকে? নেরেটরকে। তো এখানে যেহেতু নেরেটর দেওয়া নেই ওই জন্য আমরা নেরেটরের পরিবর্তে তাহলে আমরা এখানে কী নিয়ে নেব? হি নিলাম। ওকে, হি এর পাশে আমরা এখানে একটা এন দিয়ে দিব। কেন? এন বলে তো ন্যারেটর, কারণ সি সেড করেছে কাকে? সি সেড কাকে বলেছে? ন্যারেটরকে বলেছে। কিন্তু যেহেতু এখানে ন্যারেটর দেওয়া নেই ওই জন্য আমরা হি লিখবো, হি এর পাশে আমরা একটা এন লিখে দেবো। আচ্ছা, ইউ এর পরিবর্তে কী পেলাম আমরা? হি পেলাম। আবার কী আছে? আর আছে। আমরা জানি সেইডের নিয়ম আছে, সেইডের নিয়ম আছে, অর্থাৎ আর যেহেতু দেওয়া আছে আর থাকলে সেইডের নিয়মে কী হয়ে যায়? ওয়াজ বা ওয়ার। তো হি আছে, হিয়ের পাশে তাহলে কি কে বসবে? হিয়ের পাশে বসবে ওয়াজ। এ ছিল, এ দিলাম। ভেরি ছিল, ভেরি দিলাম। যা আছে দেখে দেখে লিখে দাও, লিখে দিলাম। ইয়ং ছিল, ইয়ং দিলাম। আচ্ছা, ম্যান ছিল, ম্যান দিলাম। আচ্ছা, আমাদের প্রথম অংশের কাজ শেষ হয়ে গেছে, বোঝা গেছে। হোয়াই ইউ আর এ ভ্যারি গ্র্যান্ড ইয়ং ম্যান, সি সেড, এই সেন্টেন্সটার জন্য আমরা যে উত্তরটা পাবো সেটা তাহলে আমরা কী পেলাম? সি সেড দ্যাট হি ওয়াজ এ ভ্যারি গ্যালান্ট ইয়ং ম্যান। আচ্ছা, এর সঙ্গে আরেকটা সেন্টেন্স দেওয়া আছে। কী দেওয়া আছে? বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। এই সেন্টেন্সটার জন্য এখানে যেহেতু শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে সেহেতু আমরা কী করব? অ্যান্ড দিয়ে এটাকে যোগ করব। আর কি করেছে? এই সি কিন্তু জিজ্ঞেস করেছে। কাকে জিজ্ঞেস করেছে? ন্যারেটরকে, অর্থাৎ হিকে। ওই জন্য আমরা এখানে করবো অ্যান্ড আস্কড, ASKED। আমরা জানি যদি শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে আস্ক হয়ে যায়, আর যেহেতু না সেড আছে ওই জন্য আস্কড করলাম। ওকে, আর নেই। আর আস্কড যখন হয়েছে তখন আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যোগ করব কি দিয়ে? ইফ বা হোয়েদার দিয়ে। কিন্তু যেহেতু এখানে WH ওয়ার্ডটা দেওয়া আছে সেজন্য আমরা WH ওয়ার্ড দিয়ে যোগ করবো। কী আছে WH ওয়ার্ড? হোয়াই। তাহলে আমরা এখানে কী দিয়ে যোগ করবো? হোয়াই দিয়ে যোগ করলাম। আচ্ছা, তারপরে কি আছে? আর ইউ সো সিরিয়াস। এই যে এখানে এই সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা বর্তমানে ইন্টারোগেটিভে আছে, কিন্তু আমাদের ন্যারেশনের সিস্টেম কি? যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করা, তারপরে নিয়ম অনুযায়ী চেঞ্জ করা। ওকে, তাহলে এই ইউটা চলে আসবে সামনে, আর চলে গেল ভেতরে। বা ইউ যখন প্রথমে আসলো তো আবার একই সমস্যা, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, কোথায় যায়? সেকেন্ডে ঘুরে যায়, আবার কার কাছে যাচ্ছে? হিয়ের কাছে যাচ্ছে। তার মানে এখানে তাহলে কে বসলো? তাহলে আমাদের হি বসলো। ইউ চেঞ্জ হয়ে কে বসলো? হি। আচ্ছা, আর আছে একইভাবে, আর যখন আছে তো সেইডের নিয়ম, সেইডের নিয়ম অর্থাৎ পাস্টের নিয়ম। পাস্টের নিয়মে কি? এমে যার থাকলে চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ওয়াজ ওয়ের হয়ে যায়। তো হিয়ের পাশে কে বসে? ওয়াজ। হিয়ের পাশে ওয়াজ বসলো। শো ছিল, শো দিলাম। সিরিয়াস ছিল, সিরিয়াস দিয়ে দাও। বোঝা গেছে? তাহলে কি পেলাম? আরেকবার বলে দিই। প্রশ্ন ছিল ইউ আর এ ভ্যারি গ্যালেন্ট ইয়ং ম্যান, সি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। এখানে দুটো অংশে দেওয়া আছে। এই ধরনের ন্যারেশন কিন্তু বেশ কয়েকবার এসেছে উচ্চ মাধ্যমিকে। তার জন্য আমরা কী করবো? এই সি সেডের আগে পর্যন্ত একটা অংশে করলাম, আর অ্যান্ড দিয়ে যোগ করব, আর দ্বিতীয় অংশটাকে আবার একই সিস্টেমে করে দেব। বোঝা গেছে? চলো পরবর্তী 2 নম্বর গ্রামার কি বলছে? 2 নম্বর গ্রামার বলছে shall I compare thee to a summer's day? শেষে জিজ্ঞাসা চিহ্ন।
তাহলে আমরা আরেকটা প্রশ্ন কি পেলাম, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। একে কী করতে বলেছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। কি করতে বলেছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। অর্থাৎ এই উচ্চ মাধ্যমিকে একটা কথা মাথায় রাখবে, ভয়েস চেঞ্জ মানে আমরা এতদিন পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত জেনে এসেছি ভয়েস চেঞ্জ মানে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কিন্তু এই উচ্চ মাধ্যমিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হতে পারে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও হতে পারে। যাই হোক, এখানে আমাদেরকে যেটা দেওয়া আছে এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এখানে শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভে আছে। এটাকে তোমরা যারা শুরুতে করছো তারা একটু বুদ্ধি খাটিয়ে করতে গেলে খুব সহজে হয়ে যাবে, যারা এর আগে করেছো তারা খুব সহজে ইজিলি পেরে যাবে। চলো আমি একটু সহজভাবে একে দেখাই 4 লাইনে উত্তর করে। কি করে 4 লাইনে করি চলো দেখা যাক। এখানে প্রশ্ন কি ছিল, সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শেষে আছে জিজ্ঞাসা চিহ্ন। আমরা এই জিজ্ঞাসা চিহ্নটাকে প্রথমে ফুল স্টপে কনভার্ট করি, অর্থাৎ কি করে করব, সিস্টেমটা কি, এই যে সেল, এই সেলটা যে বাইরে আছে কে ভিতরে ভরতে গেলেই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি পরিণত করতে যাই তাহলে আমরা কি পাবো, আই শ্যাল compare the to a summer's day। এটা আমরা কি পেলাম, শেষে গিয়ে আমরা কি পেলাম, ফুল স্টপ। এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়ে গেছি। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ভয়েস চেঞ্জ করব, তারপরে আমরা আবার উত্তরটাকে আবার ইন্টারোগেটিভে করে দেব। বোঝা গেছে? আচ্ছা, এই সেন্টেন্সটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, এই সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমাদের কী কী প্রয়োজন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কে আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই অংশটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ, অর্থাৎ এটা এক্সট্রা দেওয়া আছে, ওরা থাক, ওকে আমরা শেষে যোগ করে দেব। চলো তাহলে কি আছে, আই শ্যাল কম্পেয়ার দি, এই দিটা চলে আসছে, দি আছে, দি THEE। এখন এই দি বলে তো ইউকে বোঝানো হয়েছে, তো দি আসলো প্রথমে, যা অবজেক্টটাকে মুছে দিই, দি আসলো প্রথমে, আয়ের পাশে শ্যাল বসে, দি এর পাশে কে বসে। আমরা জানি যদি শ্যাল দেওয়া থাকে তো শ্যাল উইলের মধ্যে থেকে কাউকে একজনকে দিতে হবে। তো আয়ের পাশে শ্যাল হয় দি বলে তো ইউ, তার পাশে কে বসে, উইল বসে, উইল বসলো। আচ্ছা, এবারে আমরা জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে ভয়েস চেঞ্জের নিয়ম কি, বি ভার্ব প্লাস V3। যে কোনো ভয়েস চেঞ্জ যদি প্যাসিভে করতে হয়, ভয়েস চেঞ্জকে যদি প্যাসিভে করতে হয় তাহলে আমাকে কী করতে হয়, বি ভার্ব প্লাস V3। তো এখানে আমাদেরকে বি ভার্ব নিতে হবে একটা, তো শ্যাল উইলের পাশে বি ভার্ব কে বসে, বি বসে, কে বসে, বি বসে, বি বসলো। এবার ভার্ব হচ্ছে কি কম্পেয়ার, ভার্বে আমরা জানি 3 নম্বর ছাড়া ভয়েস চেঞ্জ হয় না, অর্থাৎ প্যাসিভ হয় না। তাহলে কম্পেয়ার আছে, কম্পেয়ারকে আমরা ইডি যোগ করে 3 নম্বর করে দিলাম, হয়ে গেল কি কম্পেয়ার্ড। তাহলে দি স্যালের জায়গাতে উইল বসলো, বি ভার্ব হিসেবে আমরা বি দিলাম, যেহেতু সেল উইলের পাশে বি বসে, কম্পেয়ার ছিল ভার্ব, ভার্বের 3 নম্বর করলাম, ওকে হয়ে গেছে। এবার আইটা শেষে গিয়ে বাই মি হয়ে যাওয়ার কথা, কিন্তু এই যে টু এ সামার্স ডে আছে, এটা হচ্ছে অতিরিক্ত এক্সট্রা অংশ। এই এক্সট্রা অংশটাকে আমরা চেষ্টা করব বাইয়ের আগে দেওয়ার, অর্থাৎ বাইয়ের আগেই দিব। তাহলে কি ছিল এক্সট্রা অংশটা, কি ছিল, তাহলে আমাদের এক্সট্রা অংশটা যা ছিল লিখে দেব টু এ সামার্স, ডে, এটা ছিল এক্সট্রা অংশ, সেটাকে আমরা ওখানে বসিয়ে দিলাম। এবার এই যে শেষ, এই যে আমাদের প্রথমে ছিল আই, আমরা জানি কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে আইটা শেষে গিয়ে হয়ে যায় কি বাই মি। এটা আমরা ভয়েসে যে উত্তরটা পেলাম, আমাদের কিন্তু পারফেক্টলি উত্তর কিন্তু এখনও হয়নি। কেন, আমাদের প্রশ্নে ছিল ইন্টারোগেটিভ, আমরা কি পেয়েছি অ্যাসার্টিভ। এইবার এই যে অ্যাসার্টিভে যে আমরা উত্তরটা পেলাম, এটাকে আমরা আবার কি করব, ইন্টারোগেটিভে কনভার্ট করব। ইন্টারোগেটিভ কনভার্ট করতে গেলে কী করতে হয়, কিছুই করতে হয় না, সো উইলটাকে শুধু সামনে নিয়ে আসবো। এইবার হচ্ছে আমাদের অ্যান্সার, এইবার হচ্ছে আমাদের অ্যান্সার। কী অ্যান্সার পাবো, তাহলে উইল আসবে প্রথমে, কে আসলো উইল, দি, বি ছিল, বি দিলাম, কম্পেয়ার ছিল, কম্পেয়ার দিলাম,
টু ছিল, যা আছে দেখে দেখে আমরা লিখে দিব। সামার্স ডে বাই মি, শেষে গিয়ে পেয়ে গেলাম জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা আমাদের প্রশ্ন ছিল এইটা, উত্তর পেলাম আমরা এইটা। বোঝা গেছে? তাহলে প্রশ্ন কী ছিল আমাদের? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমরা এর প্যাসিভ করে কি পেলাম, অর্থাৎ ভয়েস চেঞ্জ করে কি পেলাম? উইল দি বি কম্পেয়ার টু এ সামার্স ডে বাই মি। বোঝা গেছে? ওকে, পরবর্তী গ্রামার আছে, ইট ইজ only magicians who know that। কি পেয়েছি আমরা প্রশ্ন? আমরা এখানে প্রশ্ন পেয়েছি ইট ইজ অনলি দ্য ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। কী করতে বলেছে? একে নেগেটিভ করতে বলেছে। আচ্ছা, এই যে নেগেটিভ করতে বলেছে, কি আছে আমাদের প্রশ্ন? আমাদের প্রশ্ন আছে ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। এই সেন্টেন্সটাকে কী করতে বলেছে? নেগেটিভ। অর্থাৎ নেগেটিভ কথা অর্থ কী? নেগেটিভ করতে বলার কথা হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে নট কথাটা লাগবে। নট, নো, নেভার, নাইদার, নন, যা লাগাতে পারো। মানে নো মানে সত্যি বলতে না কথাটা থাকা চাই। তাহলে এই সেন্টেন্সের কোথাও না নেই, তাহলে না লাগাতে হবে। তোমরা অনেকেই জানো যে নট কথায় বসে। এই নেগেটিভ যখন করতে বলে তোমরা কি করো? ইজ আছে, ইজের পাশে নট লাগিয়ে দিলে। না, ওতে হবে না, একটু ভাবনা চিন্তা করে করতে হবে। কীভাবে করবো তাহলে? এই যেখানে অনলি কথাটা লেখা আছে, ইট ইজ ভেরি ইজি। আর এই জিনিসগুলো আমি ক্লাস 9-এই করিয়ে দিই, এর আগে অনেকবার 9-এ করিয়েছি। চলো দেখা যাক কী করতে হবে তাহলে। একে কিছুই করতে হবে না। ইট ছিল, ইট দিলাম, ইজ ছিল, ইজ দিলাম। এই যে অনলি কথাটা লেখা আছে, অনলি জায়গাতে আমরা দিব নন বাট, NONEBUT। মনে থাকবে? যা ছিল দেখে দেখে লিখে দিব, যা ছিল দেখে দেখে লিখে দিলাম। হু নো দ্যাট, শেষে ফুল স্টপ ছিল, ফুল স্টপ। তাহলে কি পেলাম আমরা? প্রশ্ন কি ছিল? ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। আর উত্তরে কি পেলাম? ইট ইজ নান বাট ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। মাথায় রাখবে, যদি নেগেটিভ করতে বলে আর সেন্টেন্সে যদি অনলি কথাটা থাকে, তাহলে আমরা কী করে অনলির জায়গাতে নান বারটা বসিয়ে দেবো। আবার এখানে একটু নিয়ম আছে, যদি ব্যক্তি থাকে তো নান বার দেবো, আর বস্তু থাকলে নাথিং বাট। মনে থাকবে, ব্যক্তি থাকলে নান বার, আর যদি বস্তু থাকে, এই সেন্টেন্সের মধ্যে যদি বস্তু থাকতো, এই যে ম্যাজিশিয়ানসটা যদি বস্তু থাকতো, তাহলে আমরা কী করতাম? এই নান বাটের জায়গাতে নাথিং বার দিতাম। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর। হ্যাভিং টেকেন লিভ অফ দি wounded man, the Tsar. The Tsar went out into the porch. বোঝা গেছে? তাহলে আমরা কী পেয়েছি? হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওয়ান্টেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ। এই সেন্টেন্সটাকে আমাদেরকে স্প্লিট করতে বলেছি, SPLIT, স্প্লিট। অর্থাৎ স্প্লিটিং করতে বলেছি, অর্থাৎ ভাঙতে বলেছি। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, একে ভেঙে দুটো সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছি। আমাদের প্রশ্ন কেমন থাকবে? প্রশ্ন লেখা থাকবে স্প্লিট দ্য সেন্টেন্স ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। বোঝা গেছে? এই স্প্লিট যখন করতে বলবে,
দেখো একটা কথা মাথায় রাখবে, স্প্লিট অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, স্প্লিটিং সবই হচ্ছে একে অপরে পরিপূরক, একটা ছাড়া আরেকটা হয়ে ওঠে না। তাহলে আমরা কী দেখছি, চলো এখানে প্রথমে লেখা আছে হ্যাভিং টেকেন লিভ অফ দ্য আন্ডার ম্যান দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ। আচ্ছা, এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, স্প্লিটিং করতে গিয়ে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটা যেটা দেওয়া আছে সেটা কোন সেন্টেন্সে দেওয়া আছে, সেটা সিম্পল দেওয়া আছে না কমপ্লেক্স দেওয়া আছে না কম্পাউন্ড দেওয়া আছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা হচ্ছে সিম্পলে করা আছে। এই সেন্টেন্সটা যে দেওয়া আছে কিসে দেওয়া আছে, এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে। এখন কথা হচ্ছে এই যে সিম্পল সেন্টেন্সে যে জয়েনিং করা আছে, এখানে দুটো সেন্টেন্স ছিল, দুটো সেন্টেন্সকে যোগ করে একটা সিম্পল সেন্টেন্স করেছে। এবার এই যে একটা সিম্পল সেন্টেন্স যে করেছে, একটা সিম্পল সেন্টেন্স যে করেছে সেটা কোন নিয়মে করেছে, কোন নিয়মে সিম্পল করেছে, সেই নিয়মটাকে সেখান থেকে ছেড়ে দিতে গেলে আমরা দুটো সেন্টেন্স পেয়ে যাব। সুতরাং আমরা যখন দেখতে পাচ্ছি প্রথমেই হ্যাভিং দেওয়া আছে, প্রথমেই হ্যাভিং দেওয়া আছে অর্থাৎ আমাদের পার্টিসিপলের নামে করা আছে। কিসের নিয়মে করা আছে, পার্টিসিপলের। বাদ দাও, পার্টিসিপল টিউসে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। আমার নিয়মের 1 নম্বর নিয়মে করা আছে। আমি তোমাদেরকে যে নিয়মে জয়েনিংটা শিখিয়েছি সেই নিয়মে কত নম্বর করা আছে, 1 নম্বরে। তো 1 নম্বর নিয়ম কি, যে দুটো বাক্যের সাবজেক্ট একই থাকে। তাহলে চলো আমরা উত্তর করি। উত্তর স্প্লিটিং কীভাবে করতে হয়, এভাবে দুটো সেন্টেন্স তৈরি করতে হয়। একে যে সিম্পলটা যে করা হয়েছে, সিম্পলটা যে করা হয়েছে কীভাবে করেছে, যে দুটো সেন্টেন্সের সাবজেক্ট যেহেতু একই ছিল ওই জন্য প্রথম সাবজেক্ট বাদ দিয়ে হ্যাভিং নিয়েছে আর ভার্বের 3 নম্বর করেছে। আবার বলি কিভাবে সিম্পল করেছে, এটা হচ্ছে একটা টেক্সচুয়াল টেক্সট বুকের সেন্টেন্স, একটা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স। এখানে কিভাবে করেছে, জয়েনিংটা যে করা আছে কিভাবে করেছে, জয়েনিংটা করেছে যে দুটো সাবজেক্ট একই ছিল, তার মানে দ্বিতীয় সেন্টেন্সের কোনো পরিবর্তন হয়নি। কীভাবে জয়েনিং করেছে দুটো সাবজেক্ট একই ছিল ওই জন্য প্রথম সাবজেক্টটা বাদ দিয়েছে এবং এই প্রথমেই হ্যাভিং নিয়েছে আর ভার্বকে 3 নম্বর করেছে। বাকি যা ছিল প্রথম সেন্টেন্স লিখে দিয়েছে আর দ্বিতীয় সেন্টেন্সে কোনো পরিবর্তন করেনি। এইভাবে এটা জয়েনিং করা আছে। আরে বলি কীভাবে জয়েনিং করেছে, দুটো সাবজেক্ট একই ছিল তাই প্রথম সাবজেক্ট বাদ দিয়েছে আর প্রথমে সাবজেক্টের পাশে হ্যাভিং নিয়েছে আর ভার্বকে 3 নম্বর করেছে। বাকি যা আছে লিখে দিয়েছে, কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্স লিখে দিয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে দ্বিতীয় সেন্টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা কি করব, দ্বিতীয় সেন্টেন্সটা এখানে চলে আসলো। কি আসলো, দি জার ওয়েন্ট আউট ইনটু দি পর্চ। আচ্ছা, এবার প্রথম সেন্টেন্সে যেহেতু একই সাবজেক্ট, তার মানে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট তাহলে কাকে পাচ্ছি আমরা, একইভাবে প্রথম সেন্টেন্সেরও সাবজেক্ট পাচ্ছি আমরা দি জার। এবার এখন আমি প্রথমেই কি বললাম, এর হ্যাভিং দিয়েছে এবং V3 করেছে, সুতরাং আমরা হ্যাভিংটাকে তুলে দিলাম আর V3টাকে, তাহলে ও কত নম্বর ছিল, সাবজেক্টের পাশে তো ভার্বের 3 নম্বর বসতে পারে না, তার মানে হয় 1 নম্বর ছিল বা 2 নম্বর ছিল। এই যে ওয়েন্ট লেখা আছে, ওয়েন্ট যেহেতু ভার্বের 2 নম্বর সুতরাং এও হচ্ছে ভার্বের এখানে 2 নম্বর ছিল, তাহলে টেকেনের 2 নম্বর হচ্ছে টু। বাকি যা ছিল দেখে দেখে আমরা লিখে দিব, লিভ অফ দি অনডেড ম্যান হয়েছে। আচ্ছা, এইবারে আমাদের যেটা করতে হবে, এই যে দুটো সাবজেক্ট একই হয়ে গেছে ওই জন্য আমরা দি জারের পরিবর্তে দ্বিতীয়বারে আমরা দি জার না দিয়ে এই দি জারের পরিবর্তে আমরা এখানে হি দিব। বোঝা গেছে? তাহলে আমরা কী কী পেলাম, এই যে হ্যাভিং টেকেন লিভ অফ দ্য আন্ডার ম্যান দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ, একে যে স্প্লিটিং করতে বলেছিল এই সেন্টেন্সটাকে যে স্প্লিটিং করতে বলেছি তার পরিবর্তে আমরা কী পেয়েছি, উত্তরটা তাহলে আমরা কী পেলাম, দ্য জার টুক লিভ অফ দ্য আন্ডার ম্যান, আর 2 নম্বর পেলাম হি ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ। বোঝা গেছে? চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন যে আমরা কী পাচ্ছি,
চলো 5 নম্বর প্রশ্ন আছে আমাদের, ইউ ডু নট নো মি, ফুল স্টপ, আই নো ইউ। কি করতে বলেছে? কমপ্লেক্স করতে বলেছে। কি করতে বলেছে? কমপ্লেক্স করতে বলেছে। আমরা জানি যে কমপ্লেক্স বিভিন্নভাবে করতে হয়। কমপ্লেক্সের কতগুলো নিয়ম আছে। কমপ্লেক্স বলতে জয়েনিং, মানে কমপ্লেক্সের জয়েনিং। এই কমপ্লেক্সের জয়েনিংয়ের আবার 3টে ভাগ আছে, সেটা তোমরা জানো। কি কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ, রিলেটিভ ক্লোজ আর নাউন ক্লোজ। এই 3ভাবে কমপ্লেক্স করা হয়ে থাকে। যাই হোক, তো আমরা এই যে সেন্টেন্সটা, ইউ ডু নট নো মি, ফুল স্টপ, আই নো ইউ, একে যে কমপ্লেক্স করতে বলেছে, এটা আমরা কোন নিয়মে করব? অ্যাডভার্বিয়ালে করব, না রিলেটিভে করব, না নাউনগুলোসে করব? কোনগুলোসে করব? খুব সহজ। একে আমরা করব খুব সহজে, খুব ইজিলি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লোজে। আর অ্যাডভার্বিয়াল ক্লোজের নিয়ম কি? খুব সহজ, দেখে নাও। প্রথমে দিলাম দো, দো দিলাম, প্রথম সেন্টেন্স লিখে দাও যা আছে দেখে দেখে। যা আছে প্রথম সেন্টেন্স দেখে দেখে লিখে দিলাম। যেহেতু প্রথমে দো দিয়েছি, দো মানে হচ্ছে যদিও, যেহেতু প্রথমে আমরা দো দিয়েছি সেহেতু অ্যাডভার্বিয়াল ক্লোজের নিয়ম আছে। প্রথমে দো দিলাম, পুরো সেন্টেন্স লেখার পর এখানে একটা কমা দিতে হবে। কমা না দিলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। এই কমা অবশ্য লাগবে। পরবর্তীতে অন্য সেন্টেন্সটাকেও আমরা লিখে দিব, নো ইউ। তাহলে আমরা কি পেলাম? দো ইউ ডু নট নো মি, কমা আই নো ইউ। অর্থাৎ যদিও তুমি আমাকে জানো না, তথাপি আমি তোমাকে জানি, অর্থাৎ বা চিনি। বোঝা গেছে? ওকে, এটা খুব সহজে কমপ্লেক্স। দেখা যাক পরবর্তীতে। সি ডিড নট, she did not release, R-E-L-E-A-S-E, release him। মানে কি করতে বলেছে? রিলিজের নিচে দাগ দেওয়া আছে, আর এই রিলিজটাকে নাউন করতে বলেছে। কি করতে বলেছে? রিলিজটাকে নাউন করতে বলেছে। বোঝা গেছে? এই রিলিজটাকে যে আমরা নাউন করব সেটা খুব সহজ হয়। তাহলে আমরা এখানে কি পেয়েছি? সি ডিড নট রিলিজ হিম। এই রিলিজটাকে, এই যে রিলিজ কথাটাকে নাউন করতে বলেছে। দেখো খুব সহজে, সি ছিল, সি দিলাম, ডিড নট ছিল, ডিড নট দিলাম। আচ্ছা, রিলিজটাকে নাউন করতে বলেছে, অর্থাৎ আমরা এখানে তাহলে কী করব? সি ডিড নট স্যাট, S-E-T, স্যাট হিম, স্যাট হিম ফর রিলিজ, R-E-L-E-A-S-E। বোঝা গেছে? এটাকে আমি পরে আবার ডিটেলসে বুঝিয়ে দেব। আমাদের তাহলে আমরা কি পেলাম? সি, আমাদের প্রশ্ন তাহলে কি ছিল? সি ডিড নট রিলিজ হিম, রিলিজটাকে নাউন করতে বলেছে। আমরা উত্তর কি পেলাম? সি ডিড নট সেট হিম ফর রিলিজ। আচ্ছা, আমাদের 6টা গ্রামার হয়ে গেল। পরবর্তীতে আমাদের তাহলে কি থাকবে? আর্টিকেল প্রিপোজিশন করা থাকবে 6টা। এই 6টা আর্টিকেল প্রিপোজিশনে আমাদের প্রত্যেকটাতে হাফ নম্বর করে, অর্থাৎ 6টাতে 3 নম্বর। 6টা গ্রামারে 6, আর 3 নম্বরে 6টা গ্রামারে 6, আর 6টা আর্টিকেল প্রিপোজিশনে হাফ করে 3, 6 3 9। আমাদের আর একটা থাকবে এখানে সি নম্বর, দাগ নম্বর সি থাকে আমাদের আর একটা, সেটাকে আমরা অনেকে মিসিং করি, ওখানে টিক মার্ক মারতে হয়, MCQ টাইপের। চলো এখানে তাহলে কি দেওয়া আছে সেন্টেন্সটা সেটা দেখি একটু। এখানে যে সেন্টেন্সটা দিচ্ছি চলো দেখা যাক কি লেখা আছে। লেখা আছে হি হ্যাড অ্যান আইডল helpmate in my mother. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119,
দেওয়া আছে। এখানে আমাদের কী থাকবে, এখানে অপশান দেওয়া থাকবে। এই অপশানের মধ্যে তিনটার মধ্যে কোনটা ঠিক। আমাদের এখানে অপশানটা তাহলে এখানে কী কী দেওয়া আছে, অপশান দেওয়া আছে, চলো দেখা যাক। আইডিয়া, আইডিয়াল আর আইডল, এই তিনটার মধ্যে যেটা ঠিক। তাহলে কী কী পেলাম আমরা, আমাদের সেন্টেন্স হচ্ছে হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার। এই সেন্টেন্সটাতে কোথাও একটা রং আছে, কোথাও একটা ভুল আছে। সেই ভুলটা কোনটা, এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা ঠিক। বোঝা গেছে এটা কোথায় থেকে নেওয়া হয়েছে। সেন্টেন্সটা নেওয়া হয়েছে আমাদের দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ারের ছোট্ট একটা অংশ, যেটা আমাদের তুলে দেওয়া হয়েছে আমাদের সিলেবাসে স্ট্রং রুটস থেকে। হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার। যারা তোমরা টেক্সট বুক পড়েছো, একটুও একবারের জন্যও পড়ে থাকো, তাহলে তোমরা খুব ইজিলি জানতে পারবে যে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার। উত্তরটা তাহলে কি, আইডিয়াল। বোঝা গেল। এই গ্রামারগুলো করলাম। গ্রামারগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। সর্বোপরি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি আগামীতে অন্য একটা স্কুলের এরকমই গ্রামার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড।